নমস্কার বন্ধুরা, আজ আরও একটি সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে বেঙ্গলি স্টোরি স্টেশন। আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে এসে আপনাদের মনোরঞ্জন করার। আজ আপনারা শুনবেন সাহিত্যিক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত মহাশয়ের রচনা মেডুসার মুক্ত। গল্পটি আমরা নিয়েছি জীবন্ত উপবীত বই থেকে। গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন চ্যানেলটিকে। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। আসুন শুনে নিই আজকের কাহিনী মেডুসার মুক্ত। নিক্সন পাল কোম্পানির মালিক মোটাসোটা গোলগাল চেহারা নিক্সন সাহেব তার সোনার চশমার ফাঁক দিয়ে তাকিয়ে মৃগাঙ্ককে বললেন, আমেরিকাতে আমি প্রায় 30 বছর ধরে পার্ল জুয়েলারির ব্যবসা করছি। তা আপনি আমাদের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে জানেন, জাপান, সিংহল, পারস্য অর্থাৎ ইরাকের বসর ও অস্ট্রেলিয়া থেকে আমরা মুক্ত সংগ্রহ করি এবং এদেশে ব্যবসা করি। আমাদের কোম্পানির তরুণ প্রতিনিধি হিসাবে আপনাকেও বেশ কয়েকবার যেতে হয়েছিল ওইসব জায়গাতে, এবং আপনি দক্ষতার সঙ্গে কোম্পানির দায়িত্ব পালন করেছেন, তাই তো? মৃগাঙ্ক প্রায় 10 বছর ধরে ফ্লোরিডার এই জুয়েলারি কোম্পানিতে নিষ্ঠার সঙ্গেই সে কোম্পানির কাজের দায়িত্ব পালন করে আসছে। মালিকের কথা শুনে সে বিনীতভাবে বলল, দক্ষতার পরিচয় দিতে পেরেছি কিনা জানি না, তবে আমি যথাসম্ভব চেষ্টা করি আমার কর্তব্য পালন করতে। নিক্সন মনে হয় খুশি হলেন মৃগাঙ্কর কথা শুনে। নাকের ডগা থেকে চশমাটা একটু উপরে তুলে নিয়ে মৃদু হেসে তিনি বললেন, ইয়ং ম্যান, সেই জন্য আপনাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই আমি। কি দায়িত্ব? নিক্সন তার প্রশ্নের জবাবে একটা পোস্টকার্ড আকারে ফটোগ্রাফ পাঠিয়ে দিলেন মৃগাঙ্কর দিকে। মৃগাঙ্ক ছবিটা হাতে নিয়ে তাকালো সেটার দিকে। ক্যামেরায় তোলা ছবি, বিচিত্র সাজে সজ্জিত এক মহিলার ছবি। তার পোশাক দেখে মৃগাঙ্কর মনে হলো সে আমেরিকা মহাদেশের কোনো নেটিভ মহিলা হবে, মানে যারা এ মহাদেশের আদি বাসিন্দা। মেয়ে বা সেই মহিলার কোমর থেকে উরু পর্যন্ত পশু চর্মের আবরণে ঢাকা, ঊর্ধ্বাঙ্গীয় পশু চর্মের বক্ষ আবরণী। 2 হাত 2 পায়ে মোটা ভারী ধাতুর বালা, গলায় ধাতুর কণ্ঠবন্ধনী, মাথায় একটা অদ্ভুত মুকুট, বাঁকানো দাঁত বেরিয়ে আছে তার থেকে। ভালো করে দেখলে বোঝা যায় আসলে সেটা একটা হাঙরের দাঁতসুদ্ধ চোয়াল মুকুট হিসেবে পড়া আছে তার মাথায়। তাতে আবার 2টো বড় বড় রঙিন পালক গোঁজা, যেমন পালক ব্যবহার করেন রেড ইন্ডিয়ানরা। তবে তার সাজ পোশাকের মধ্যে যে জিনিসটা মৃগাঙ্ক সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো তা হলো তার গলার হাড়ের ছড়া। নিটোল গোল গোল সাদা পিং পং বলের মতো দেখতে জিনিসগুলো সুতোয় গেঁথে বানানো হয়েছে। বলের মতো জিনিসগুলোর একটা ঔজ্জ্বল্য আছে, ঠিক যেমন মুক্ত হয়। কিন্তু মুক্ত কি এত বড় হয়, নাকি ওগুলো পাথরের বল? নিক্সন বললেন, ছবিটার দিকে তাকিয়ে আপনি কি চিন্তা করছেন আমি জানি। আপনার কৌতূহল নিরসনের জন্য বলি, আপনি ছবিটা যে জিনিসটা দেখে সেটা কি হতে পারে ভাবছেন, সেটা হলো আসলে পার্ল, মুক্ত। অন্তত প্রত্যক্ষদর্শীদের বিবরণ তাই বলছে। এই নিক্সন পাল কোম্পানিতে চাকরি করার সুবাদে ছোট বড় নানা মুক্ত দেখা সৌভাগ্য মৃগাঙ্কর হয়েছে। তা বলে এত বড় মুক্ত? বিস্মিতভাবে মৃগাঙ্ক তাকালো নিক্সনের দিকে। নিক্সন এরপর বললেন, আমি এ ব্যবসা করতে গিয়ে নানা দুর্লভ মুক্তর কথা শুনেছি, দেখেওছি। যেমন মিশর সাম্রাজ্ঞী ক্লিওপেট্রা নাকি দুষ্প্রাপ্য নীল মুক্তোর মালা পরতেন। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের কাছে নাকি পায়রার ডিমের মতো মুক্ত ছিল। সেসব আমি চোখে না দেখলেও পর্তুগালের মিউজিয়ামে রাখা পৃথিবীর সুবৃহৎ মুক্ত আমি দেখেছি, যা একমাত্র আকারে ওই নেটিভ আমেরিকান রমণীর মুক্তগুলোর সমান। কাজেই
ওই আকারের মুক্তো অতি দুর্লভ হলেও অসম্ভব নয়। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস যখন প্রথম এই দ্বীপে যান, তার বিবরণে এই আরাওয়াক নেটিভ আমেরিকান রমণীদের কণ্ঠসজ্জায় এই বিরাট বিরাট মুক্ত দেখার কথা উল্লেখ আছে। এরপর স্পেনীয় দখলদার ফরাসি জলদস্যুরাও ওই মুক্ত দেখেছে বলে তাদের বিবরণে দাবি করে। এই পর্যন্ত বলে তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, তবে আপনার হাতে যে ছবিটা আছে সেটা সাম্প্রতিক তোলা। গত বছর ঘটনাচক্রে ইউনেস্কোর এক প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন আরাওয়াক নেটিভদের উৎসবের দিনে। ইউনেস্কো থেকে ঘোষিত সংরক্ষিত জনজাতি আরাওয়াকদের দেখতে গিয়েছিলেন তিনি। কলম্বাস যখন সে দ্বীপ আবিষ্কার করেন, তখন সেখানকার একমাত্র অধিবাসী ছিল এই আরাওয়াকরাই। স্পেনীয়রা আরাওয়াকদের প্রায় নিশ্চিহ্ন করে দেয়। এখন সেখানে আফ্রিকানদের বংশধররাই, কালো মানুষরাই সংখ্যাগরিষ্ঠ। খুব সামান্য আরাওয়াক সেখানে টিকে আছে এখনো। যাই হোক, ইউনেস্কোর প্রতিনিধি লুথার কিং নামের ভদ্রলোক বেশ কিছুদিন ছিলেন ওখানে এবং অসংখ্য ছবিও তোলেন। এ ছবি তারই একটা। ভদ্রলোকের অবশ্য খুব একটা আগ্রহ নেই এসব ব্যাপারে। হয়তো এ ব্যাপারে জানা নেই বলেই তার আগ্রহ নেই, কিন্তু এ ছবি দেখে ব্যাপারটা সম্বন্ধে আগ্রহ সঞ্চারিত হয়েছে আমার মনে, এবং আমার ব্যবসার কারণেই আগ্রহটা বেশ প্রবল। ঘটনাচক্রে ছবিটা দেখার পর আমি যোগাযোগ করেছিলাম লুথার নামের ভদ্রলোকের সঙ্গে। তিনিও আমাদের এই ইউএসএ ফ্লোরিডায় থাকেন। তার সঙ্গে কথা বলে আমার ব্যাপারটা সম্বন্ধে আগ্রহ আরও বেড়ে গেছে। এ পর্যন্ত শুনে মৃগাঙ্ক প্রশ্ন করল, আপনি যে জায়গার কথা বলছেন সে জায়গা কোথায়? দেশটা হলো ফ্লোরিডার 970 কিলোমিটার দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক স্বাধীন রাষ্ট্র হাইতি। আর এই আরাওয়াকরা বসবাস করে এই দ্বীপরাষ্ট্রের দক্ষিণে ক্যারিবিয়ান সাগরের উপকূলে এক জায়গাতে। তথাকথিত সভ্য সমাজের থেকে বিচ্ছিন্ন হয়েই থাকে তারা। সভ্য পৃথিবীর সঙ্গে খুব একটা বৈরিতা বা সখ্যতা এ দুয়ের কোনোটাই তাদের নেই। উপকূল অঞ্চলে মাছ শিকার আর জঙ্গল থেকে পশু শিকার করেই তাদের জীবন কাটে। এ কথা বলে মুহূর্তখানেক চুপ করে থেকে নিক্সন আবার বলতে শুরু করলেন, লুথারের সঙ্গে কথা বলে আমি জেনেছি যে ওরা নাকি তাদের উৎসবে এক নারীকে এই মুক্তোর মালা দিয়ে সাজিয়ে আরাধনা করার পর কিছুদিনের মধ্যেই সেই মুক্তমালা আবার সমুদ্রে বিসর্জন দেয়। পরের বছর আবার উৎসবের কিছুদিন আগে এই মুক্ত সংগ্রহ করে মালা গাঁথা হয়। লুথারের থেকে শোনা এই কথাটা আমার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই প্রাচীন আমেরিকান জনগোষ্ঠী নিশ্চয়ই জানে যে ক্যারিবিয়ান সাগরের কোনো এক জায়গাতেই এই বিরাট বিরাট মুক্ত পাওয়া যায়, যার একটার দামই কয়েক লক্ষ ডলার হতে পারে। ওই লুথার নামের ভদ্রলোককে কি ওরা বলেছে যে কোথা থেকে ওরা মুক্ত সংগ্রহ করে? লুথারকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, সামান্য কৌতূহলবশত তিনি একবার আরাওয়াক গোষ্ঠীপতির কাছে জানতে চেয়েছিলেন যে তারা ওই বড় বড় মুক্ত কোথা থেকে সংগ্রহ করে। জবাবে সেই গোষ্ঠীপতি ওঝা বা পুরোহিত নাকি বলেছিলেন যে মেডুসার ওই মুক্তমালা আমরা সংগ্রহ করি মানুষের পেট থেকে। ভাবুন একবার, ঝিনুকের পেট থেকে নয়, মানুষের পেট থেকে। লুথার অবশ্য এসব মুক্তটুক্ত নিয়ে খুব বেশি আগ্রহী নন বলে ব্যাপারটা নিয়ে আর কোনো প্রশ্ন করেননি। মৃগাঙ্ক অবাক হয়ে বলল, মেডুসা? সেই ভয়ঙ্কর দেবীর কথা আমিও তো গল্পে পড়েছি। তার মাথার চুলগুলো তো ফোনা তোলা সাপ। সেই দেবী বা অপদেবী কোনো মানুষের দিকে তাকালে পাথর হয়ে যেত সে। পুরাণ কথিত সেই দেবীর কথা আমিও গল্পে পড়েছি। তার সঙ্গে এই আরাওয়াকদের মেডুসার কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না। তবে আরাওয়াকরা মুক্তমালা শোভিত যে নারীকে দেবী হিসাবে পুজো করে তাকে মেডুসার নামেই ডাকে।
এরপর নিক্সন কয়েক মুহূর্ত মৃগাঙ্কর দিকে তাকিয়ে বললেন, আপনাকে কেন ডেকেছি জানেন? আপনাকে একবার সেই জায়গাতে যেতে হবে, রওনা হতে হবে কালই। কারণ তাদের দেবী পুজোর উৎসবের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। নিশ্চয়ই তারা এ সময় সমুদ্র থেকে মুক্তো সংগ্রহ করবে। আপনাকে জানার চেষ্টা করতে হবে যে ক্যারিবিয়ান উপকূলের কোথা থেকে তারা এই মুক্তো সংগ্রহ করে। কি সেই জায়গাতে আপনি যেতে রাজি তো? মুক্ত কোম্পানির মালিক নিক্সন এমনই এক প্রস্তাব দেবেন তা অনুমান করেছিল মৃগাঙ্ক। একটু চুপ করে থেকে জবাব দিল, আমি কিভাবে, মানে কি পরিচয় দিয়ে পৌঁছাবো সেখানে? এখান থেকে আকাশপথে প্রথমে আপনি নামবেন হাইতির রাজধানী পোর্ট প্রিন্সে। সেখানে আমাদের স্থানীয় এজেন্ট লুইস থাকবেন। পোর্ট প্রিন্স বন্দর থেকে লঞ্চে লুইস আপনাকে নিয়ে যাবে আরাওয়াকদের অঞ্চলে। তবে লঞ্চ সেই দ্বীপে ভিড়বে না। লঞ্চের লোকেরা আপনাকে ক্যানোতে করে পৌঁছে দেবে সমুদ্র খাড়ির সেই দ্বীপে। একলাই আপনাকে সেখানে যেতে হবে। সঙ্গে স্যাটেলাইট ফোন দেওয়া হবে আপনাকে। আপনার কাজ মিটে গেলে তাদের ফোনে জানালে তারা আবার আপনাকে সেখান থেকে উঠিয়ে নেবে। আপনার সেই লুইস নামের এজেন্ট তো আমার সঙ্গে যেতে পারতো, তবে কিছুটা সুবিধা হতো। স্থানীয় মানুষ সে। এইখানে একটা ছোট্ট সমস্যা আছে। সে নেগ্রো বংশোদ্ভূত। তাদের খুব একটা পছন্দ করে না আরাওয়াকরা। তাদের ধারণা এই কালো মানুষরাই তাদের দেশ দখল করে নিয়েছে, যদিও ব্যাপারটা মোটেই তাই নয়। শ্বেতাঙ্গদের কৃতদাস হিসাবে তারা প্রথম সে দেশে গেছিল, তারপর সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়ে ওঠে। লুইস সঙ্গে থাকলে হয়তো সমস্যা হতে পারে। আরাওয়াকরা হয়তো পত্রপাঠ আপনাকে বিদায় করে দিল সেখান থেকে। তবে আরাওয়াকদের সঙ্গে কথা বলতে আপনার খুব একটা সমস্যা হবে না। ইউনেস্কোর লোকজন, খ্রিস্টান মিশনারিরা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের লোকজন মাঝে মধ্যে সেখানে যাওয়া আসা করার কারণে আরাওয়াকরা সবাই না হলেও ওই দলপতি বা ওজা সহ বেশ কয়েকজন ইংরাজি বুঝতে পারে ও ভাঙা ভাঙা ইংরাজি বলতে পারে। আপনিও আমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে ওদের জন্য সাহায্য নিয়ে যাবেন। লুইস সেসব জিনিস সরবরাহ করবে আপনাকে। আমাকে কোনো অস্ত্র দেওয়া হবে কি নিরাপত্তার কারণে? না না না, কোনো অস্ত্র থাকবে না। আরাওয়াকরা ইউনেস্কোর সংরক্ষিত জনজাতি বলে সে দ্বীপে কোনো অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ। যদিও আরাওয়াকরা নিজেরা তীর, ধনুক, বর্ষা ইত্যাদি অস্ত্র ব্যবহার করে। একই রকম নিয়ম ঘোষিত আছে আন্দামানের জারোয়া দ্বীপেও। আপনি সেখানেও অস্ত্র বহন করতে পারবেন না। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আরাওয়াকরা বেশ শান্ত প্রকৃতির। আদিম জনজাতি হলো তারা সভ্য মানুষ। এরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিক্সন বললেন, আপনার যাওয়ার সব ব্যবস্থা আমি করছি। কাল ভোরের ফ্লাইট ধরলে ঘণ্টাখানেকের মধ্যেই আপনি হাইতে পৌঁছে যাবেন। আর সেখান থেকে কাল বিকালের মধ্যে পৌঁছে যাবেন আরাওয়াক নেটিভ আমেরিকানদের গ্রামে। বেস্ট অফ লাক। এই ছবিটা আপনি সঙ্গেও রেখে দিন। পরদিন দুপুরে লঞ্চের ডেকে দাঁড়িয়েছিল মৃগাঙ্ক। তার পাশে দাঁড়িয়ে লুইস, নিক্সন কোম্পানির স্থানীয় এজেন্ট। তার কাছ থেকে আরাওয়াক দ্বীপের সম্বন্ধে নানা রকম তথ্য সংগ্রহ করছিল মৃগাঙ্ক। লুইসই তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে লঞ্চে এনে তুলেছে। আরও জনসাধারণ লোকও আছে তাদের সঙ্গে। সবাই তারা কৃষ্ণাঙ্গ। এদেশে কৃষ্ণাঙ্গ মানুষের সংখ্যা এত বেশি যে দেশটাকে আমেরিকা মহাদেশের অন্তর্গত বলে মনেই হয় না। সমুদ্রের জলরাশি ভেদ করে দ্রুত এগোচ্ছিল লঞ্চটা। মাঝে মাঝেই চোখে পড়ছে নানা ছোট বড় দ্বীপ, নির্জন বালুতটের ওপাশে সার সার নারকেল গাছ। ঘণ্টা সাতেকের সমুদ্রযাত্রা প্রায় শেষ হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে পৌঁছে যাব আমরা। আপনি আগে ওখানে গেছেন নিশ্চয়ই? ও দ্বীপের পাশ দিয়ে গেলেও নামিনি কখনো, কারণ ওরা আমাদের পছন্দ করে না। তবে ওরা নির্বিবাদী। মাঝে মাঝে ওদের ছবিওয়ালা জেলে নৌকো মাছের সন্ধানে সমুদ্রে ভেসে বেড়ায়। আপনাকে দ্বীপে নামিয়ে দেবো। আপনি কাজ মিটে গেলে আমাদের স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে নেবেন। স্যাটেলাইট ফোন সেট দিয়ে দিয়েছি আপনার ব্যাগে।
আর কিছু সাপের বিষের অ্যান্টিভেনাসও দিয়েছি। ওই একটা ব্যাপারেই কিন্তু সাবধান, ওসব দ্বীপগুলোতে প্রচুর সাপ আছে। আচ্ছা, মুক্ত সন্ধানে কোস্টাল অঞ্চলে কাজ করতে যেতে হয় বলে ভিনাস ইঞ্জেকশন নেওয়ার পদ্ধতি আমার জানা আছে, কিন্তু আপনি কি জানেন যে কেন আমি ওই দ্বীপে যাচ্ছি? নিক্সন আমাকে বলেছেন কথাটা। আপনি ওখানে যাচ্ছেন ওদের দেবীর মুক্তোর সন্ধানে। ওই মুক্তোর গল্প বহুদিন ধরে ইটালিতে প্রচলিত, তবে গল্প নয়, সত্যি। বহু লোকে দেখেছে ওই মুক্তোর হার, কিন্তু কিছুতেই ওরা বলতে চায় না যে সমুদ্রের কোন অংশ থেকে ওই মুক্তো ওরা সংগ্রহ করে। কেউ এ ব্যাপারে জিজ্ঞেস করলেই ওরা মজা করে এক অদ্ভুত কথা বলে, ঝিনুকের পেটে নয়, মানুষের পেটে নাকি মুক্তো পাওয়া যায়। দেখুন, যদি আপনি কোনোভাবে খবর সংগ্রহ করতে পারেন। দেখা যাক কি হয়। জল কেটে এগিয়ে চলল লঞ্চ। বিকেল নাগাদ বেশ বড় একটা দ্বীপ দেখা গেল। তার চারপাশে সোনালি বালুতটে গিয়ে আছড়ে পড়ছে উর্মিমালা, আর বালুতটের ওপাশে ঘন নারকেল গাছের সারি আন্দোলিত হচ্ছে সমুদ্রের বাতাসে। দু চারটে ছোট বড় নৌকাও রাখা আছে বালুতটে। ছবির মতো এক শান্ত সুন্দর দ্বীপ। লুইস বলল, ওই হলো আরওয়াক দ্বীপ। দ্বীপের কাছাকাছি যতদূর লঞ্চ যেতে পারে সেই পর্যন্ত গিয়ে লঞ্চটা দাঁড়িয়ে পড়ে। বেশ কয়েকবার ভোঁ বাজালো। কিছুক্ষণের মধ্যেই নারকেল গাছগুলোর আড়াল থেকে একদল লোক বেরিয়ে এসে দাঁড়ালো বালুতটে। তাদের দেখে লঞ্চের সারেং একটা সাদা পতাকা নাড়ল তাদের উদ্দেশ্যে। তা দেখে তারাও একটা সাদা কাপড় নাড়ল। লঞ্চে থেকে এক ছোট নৌকা নামিয়ে তাতে মালপত্র সমেত মৃগাঙ্ককে ওঠানো হলো। একজন লোক ডাঁট টেনে মৃগাঙ্ককে নিয়ে চলল পাড়ের দিকে। মৃগাঙ্কদের নৌকাটাকে এগিয়ে আসতে দেখে সে লোকগুলো এগিয়ে এসে হাঁটু জলে দাঁড়ালো। নৌকা গিয়ে থামলো তাদের সামনে। জনা 7-8 লোকজন। তাদের পরনে ছাগলের চামড়ার তৈরি হাতকাটা জ্যাকেট, গোড়ালির ওপর পর্যন্ত ওঠানো পশু চর্মের তৈরি প্যান্টের মতো পোশাক, মাথায় প্রাচীন নাবিকদের মতো টুপি, আর তার ফাঁক গলে লম্বা বেনি ঝুলছে পিঠের ওপর। লালচে বর্ণের শক্তপোক্ত লোকগুলোর হাতে ধরা আছে মাছ ধরার কোচের মতো দেখতে বর্ষা। একজন লোক প্রথমে নৌকার কাছে এসে দাঁড়ালো। অসংখ্য বলিরেখাময় মুখ তার। এ লোকের সাজগোজের একটু ভিন্নতা আছে। মাথার টুপিতে গোঁজা আছে বেশ কয়েকটা বড় বড় রঙিন পালক, কানে সোনার মাকড়ি, কোমরবন্ধ হিসেবে বাঁধা আছে একটা সাপের চামড়া, তার থেকে ঝুলছে একটা ছুরি। এ লোকটার গলাতে বেশ কয়েকটা ছড়া মালা আছে, তবে তা মুক্তোর নয়, নানা রঙের পাথরের মালা। লোকটা বারান্দাওয়ালা চামড়ার টুপির নিচ দিয়ে মৃগাঙ্কদের দিকে তাকিয়ে সন্দিগ্ধভাবে ভাঙা ভাঙা ইংরেজিতে প্রশ্ন করল, তোমরা কারা বটে? কেন এসেছো এখানে? আমি আমেরিকা থেকে আসছি। কিছু উপহারও এনেছি তোমাদের দ্বীপের মানুষদের জন্য। আমি কয়েকদিন থাকতে চাই এখানে। আমেরিকা? কিন্তু তুমি সাদাও নও, কালো নও। কোন দেশের মানুষ তুমি বটে? ইন্ডিয়ান, কাজের সূত্রে আমেরিকায় থাকি। ইতিমধ্যে লোকটার অন্য সঙ্গীরাও তার পাশে এসে দাঁড়ালো। মৃগাঙ্কর জবাবে লোকটা কি বুঝলো কে জানে, নৌকাতে রাখা বস্তাগুলো দেখিয়ে বিজাতীয় ভাষায় তাদের সঙ্গীদের সঙ্গে কথা বলে নিয়ে মৃগাঙ্ককে বলল, আমার নাম মেকাও বটে। আমাদের গ্রামের মাথা আমি। তুমি যখন থাকবে বলে এসেছো তখন থাকতে দিতে আপত্তি নেই আমাদের। তবে হ্যাঁ, আমাদের কোনো ব্যাপারে নাক গলালে কিন্তু সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের জলে নামিয়ে দেব। তোমাদের কোনো ব্যাপারে আমি নাক গলাবো না। আমি শুধু এই সুন্দর দ্বীপে কয়েকদিনের জন্য ঘুরে বেড়াতে এসেছি। কথাটা যেন মনে থাকে। এরপর লোকটা তার সঙ্গীদের নির্দেশ দিল নৌকা থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নেবার জন্য। সেসব সমেত মৃগাঙ্ককে নিয়ে দলটা বালুতট পেরিয়ে নারকেল গাছের আড়ালে থাকা তাদের গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই গ্রামে পৌঁছে গেল তারা। নারকেল গাছের পাতায় ছাওয়া 20-25টা কুঁড়ে ঘর দাঁড়িয়ে আছে বৃত্তাকার একটা ফাঁকা জায়গার মাঝখানে। ঘরগুলোর সামনে খুঁটির মাথায় হাঙরের দাঁতসুদ্ধ চোয়াল, বিভিন্ন পশু পাখির মাথা ইত্যাদি দিয়ে সাজানো। ছাগল, শূকর সহ বেশ কিছু গবাদি পশু আছে গ্রামে, আর আছে ছোট আকৃতির অনেক বানর। এক জায়গাতে স্তূপাকৃত প্রচুর নারকেল রাখা আছে, তার উপর লাফালাফি করছে তারা। মৃগাঙ্ককে নিয়ে লোকগুলো গ্রামে প্রবেশ করতেই কিছু নারীও বেরিয়ে এসেছিল কুটির ছেড়ে।
কয়েকজন শিশুও রয়েছে তাদের সঙ্গে। বিভিন্ন বয়সী সেসব নারীরা চামড়ার পোশাকে সজ্জিত, গলা থেকে ঝুলছে নানা ধরনের পাথরের মালা, মাথায় গোঁজা নানা রঙের পাখির পালক। মৃগাঙ্ক খেয়াল করেছে প্যারাকিট অর্থাৎ টিয়া প্রজাতির নানান বড় বড় পাখি আছে দ্বীপে, নানা রঙের পাখি। নারকেল গাছগুলোর মাথায় ওড়াউড়ি করছে তারা। মৃগাঙ্ককে নিয়ে লোকগুলো উপস্থিত হলো একটা কুঁড়ে ঘরের সামনে। তারপর তাকে নিয়ে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকলো ম্যাকাও। খড়ের বিছানা আছে সেখানে, একটা জলের পাত্রও আছে। ম্যাকাও বলল, এই হলো তোমার থাকার জায়গা। দুবেলা তোমার খাবার দিয়ে যাবে এই আমাদের লোকেরা। তবে তোমাকে নিয়ে দ্বীপ দেখাতে পারবে না কেউ। আমরা এখন খুব ব্যস্ত, তোমাকে নিজেই ঘুরে বেড়াতে হবে। তবে একটু সাবধানে বেরিও। হ্যাঁ, দ্বীপে কিন্তু প্রচুর সাপ আছে। মৃগাঙ্ককে ঘরে রেখে এরপর লোকগুলো চলে গেল সে জায়গা ছেড়ে। মৃগাঙ্ক সামান্য কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ল ঘর ছেড়ে। সূর্য ডুবতে আরও বেশ কিছু সময় বাকি আছে। প্রথমে ঘর থেকে বেরিয়ে ঘরগুলোর মাঝখানে ফাঁকা জমিটাতে এসে দাঁড়ালো সে। নারী ও শিশুর দলগুলো বেরিয়ে এসেছে ঘর থেকে। কয়েকজন আরোয়াক রমণী ফাঁকা জমিটার মাঝখানে বাঁশ ডালপালার কাঠামো দিয়ে মঞ্চ তৈরির কাজ করছে। মৃগাঙ্ক পায়ে পায়ে সেখানে গিয়ে দাঁড়ালো। তারপর একজনকে প্রশ্ন করলো, এখানে কি হবে? দেবী মেডুসার উৎসবের মঞ্চ বাঁধা হচ্ছে বটে, আর কদিন পরই দেবীর পুজো আসলা। মৃগাঙ্ক এরপর জানতে চাইল, গ্রামের পুরুষরা সব কোথায় গেল? মেয়েটা নারকেলে বোনের দিকে আঙুল তুলে বলল, যে উদিকে। মৃগাঙ্ক তার কথা শুনে হাঁটতে শুরু করলো সেদিকে। নারকেল বনের ভিতরে ঢুকেই কিছুটা তফাতে একটা ভাঙা কুটির চোখে পড়ল তার। যদি লোকগুলোকে সেখানে পাওয়া যায়, কোনো তথ্য সংগ্রহ করা যায়, তাই ঘরটার দিকে এগোলো সে। পাতায় ছাওয়া ঘরটার একটা জানালা আছে, সেই জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিল মৃগাঙ্ক। ম্যাকাও সহ গ্রামের পুরুষ মানুষেরা সমবেত হয়েছে সেখানেই। তবে ম্যাকাও ছাড়া অন্যদের ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক নেই। সবল চেহারার লোকগুলো খালি গায়ে ষাঁড় বেঁধে দাঁড়িয়ে। ম্যাকাও একটা লোকের দেহের ওপর ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। দাঁড়িয়ে থাকা লোকগুলো সেদিকেই তাকিয়ে। হঠাৎ কি যেন একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়তে যাচ্ছিল মৃগাঙ্কর চোখে। কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে ওঠার আগেই ম্যাকাও মুখ তুলে তাকালো জানলার দিকে। মৃগাঙ্ককে দেখতে পেয়ে সে বলল, তুমি এখানে কেন? তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে এলাম। জবাব শুনে ম্যাকাও একটু রুক্ষভাবেই বলল, আমরা এখন ব্যস্ত আছি, তোমার সঙ্গে কথা বলার সময় নেই। তুমি নিজের মতো ঘুরে বেড়াও কেন? এরপর আর কোনো কথা চলে না। কাজেই মৃগাঙ্ক এগোলো অন্যদিকে। দ্বীপের চারপাশে শুধু নারকেল গাছ। কোনো কোনো গাছের গায়ে বিরাট বিরাট পাতাওয়ালা উদ্ভিদ নাগপাশের মতো গুঁড়ি বেয়ে ওপরে উঠে নারকেল পাতার সঙ্গে মিলেমিশে মাথার উপর পাতার জটলা সৃষ্টি করেছে। সমুদ্রের বাতাসে দুলছে গাছের মাথাগুলো। মাঝে মাঝে গাছগুলোর ফাঁকগুলো দিয়ে চোখ পড়ছে উন্মুক্ত সৈকত, আর তার বুকে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ। ঘণ্টাখানেক একা একা ঘুরে বেড়াবার পর আবার গ্রামের ভিতর প্রবেশ করল সে। ম্যাকাও সহ গ্রামের পুরুষরা সবাই আবার গ্রামে ফিরে এসেছে। একটা ঘরের সামনে কি ব্যাপারে যেন উত্তেজিতভাবে জটলা করছে তারা। আর এরপরেই মৃগাঙ্ক দেখল একটা লোককে যেন জোর করেই ঘরের ভেতর ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে খিল উঠিয়ে দিল তারা। মৃগাঙ্ক ব্যাপারটা দেখে একটু থমকে দাঁড়ালেও সেদিকে এগোলো না। এটা ওদের নিজস্ব কোনো ঝামেলা হবে হয়তো। মৃগাঙ্কর ব্যাপারটাতে মাথা গলিয়ে লাভ নেই। সে এগোলো নিজের ঘরের দিকে। কিন্তু ঘরের ভিতর ঢুকেই চমকে উঠল সে। জানলা দিয়ে একদল বাঁদর ঢুকেছে ঘরের ভেতর। ব্যাগগুলোর চেন খুলে গেছিল মৃগাঙ্ক। খাবারের সন্ধানে ব্যাগ থেকে জিনিসপত্র বের করে লণ্ডভণ্ড করেছে বাঁদরের দল। মৃগাঙ্ক ঘরে ঢুকতেই প্রাণীগুলো ভয় পেয়ে দূর দাঁড় করে লাফ দিয়ে বাইরে বেরিয়ে গেল। মৃগাঙ্ক সঙ্গে আনা কয়েকটা শুকনো খাবারের প্যাকেটও নিয়ে গেল তারা। মৃগাঙ্ক আর বাইরে বেরোলো না। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামলো দ্বীপে। এখানে আলোর কোনো ব্যবস্থা নেই। মৃগাঙ্ক একটা মোম জ্বালালো। অন্ধকার নামার কিছুক্ষণ পর একজন লোক এসে খাবার দিয়ে গেল। আটার মণ্ড আর ঝলসনো মাছ।
খাওয়া সেরে খড়ের বিছানায় শুতেই পথশ্রমের ক্লান্তিতে ঘুম নেমে এলো তার চোখে। ঘুমিয়ে পড়ল সারা গ্রামটাও। ভোরের দিকে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল মৃগাঙ্কর। গ্রামের কোনো একটা ঘর থেকে তীব্র আর্তনাদ ভেসে আসছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল আকাশে শুকতারা ফুটে উঠেছে। বাইরে থেকে ভেসে আসা সেই আর্তনাদ শুনতে শুনতে আলো ফোটার প্রতীক্ষা করতে লাগলো সে। আকাশ একটু পরিষ্কার হতেই ঘরের বাইরে বেরিয়ে এলো মৃগাঙ্ক। সেই আর্তনাদ এখন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। মৃগাঙ্ক দেখতে পেল গতকালে সেই ঘরটার সামনে ভিড় করে আছে গ্রামের পুরুষরা। অস্পষ্ট একটা আর্তনাদ মাঝে মাঝে ভেসে আসছে সেখান থেকে। এবার আর কৌতূহল দমন করতে না পেরে মৃগাঙ্ক এগিয়ে গেল সেদিকে। ঘরের দরজাটা এখন খোলা, আর তার ঠিক বাইরে মাটিতে পড়ে ছটফট করছে একটা লোক। মুখ দিয়ে গাঁচলা উঠছে, মৃদু আর্তনাদ করছে লোকটা। মৃগাঙ্ক ভিড়ের মধ্যে ম্যাকাওকে দেখে প্রশ্ন করল, এ লোকটার কি হয়েছে? প্রশ্নটা শুনেই ম্যাকাও ইশারায় কিছুটা তফাতে একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করালো মৃগাঙ্কর। সেখানে মাটির সঙ্গে কোঁচ দিয়ে গাঁথা একটা সাপ। এই লোকটাকে সাপে কেটেছে। সম্ভবত ঘরেই ছিল কালো রঙের অচেনা সামুদ্রিক সাপটা, আর সে ঘর থেকে পালাবার সময় তাকে কোঁচ দিয়ে মারা হয়েছে কিছুক্ষণ আগে। কথাবার্তার মাধ্যমে মৃগাঙ্ক জানতে পারল লোকটার নাম প্যারট। বিশেষ কারণবশত তাকে এ ঘরে আটকে রাখা হয়েছিল। ভোর রাতে তাকে সাপে কাটে। সাপের কামড়টাও দেখতে পেল মৃগাঙ্ক। লোকটার বাম হাতের পাতার উপর জেগে আছে সর্পদংশনের চিহ্ন, দুটো লাল বিন্দু। এখনও লোকটা জ্ঞান হারায়নি। আমার কাছে সাপের কামড়ের ইঞ্জেকশন আছে, একবার শেষ চেষ্টা করে দেখা যাক না একে বাঁচানো যায় কি না। হ্যাঁ, দেখো দেখো ওকে বাঁচাতে পারো কিনে দেখো। ও মারা গেলে দেবীর উৎসব করা যাবে গলা, তাহলে ভয়ঙ্কর কাণ্ড হবে। সমুদ্রে মাছ পাওয়া যাবে গলা, না খেয়ে মরতে হবে আমাদের, অথবা জলোচ্ছ্বাসে দ্বীপ ভেসে মারা যাব আমরা সবাই। আরে দেখো না কেনে। মৃগাঙ্ক খেয়াল করল আশপাশের লোকজনের চোখে কেমন একটা ভয়ার্ত ভাব ফুটে উঠেছে। আর কথা না বাড়িয়ে মৃগাঙ্ক ছুটল তার কুঁড়ের দিকে ভেনাস, অ্যাম্পুল আর সিরিঞ্জ আনার জন্য। জিনিসগুলো নিয়ে মৃগাঙ্ক আবার হাজির হলো সেই জায়গাতে। ইতিমধ্যে লোকটা যেন আরও নিস্তেজ হয়ে পড়েছে। লোকটাকে প্রথমে ধরাধরি করে আবার ঘরের ভিতরে খড়ের বিছানায় শোয়ানো হলো। মৃগাঙ্ক ইঞ্জেকশন দিল লোকটাকে। তারপর লোকটার চারপাশে ঘিরে দাঁড়িয়ে সবাই প্রতীক্ষা করতে লাগলো সে ইঞ্জেকশন কোনো কাজ দিয়েছে কিনা দেখার জন্য। বাইরে সূর্যদেব আকাশে উঠতে শুরু করেছেন। সময় এগিয়ে চলল। খুব দামি ইঞ্জেকশন, কিন্তু তবুও যেন আস্তে আস্তে আরো নিস্তেজ হয়ে আসতে লাগলো লোকটা। আর তার সঙ্গে সঙ্গে যেন আরো বেশি ভয়ার্ত ভাব ফুটে উঠতে লাগলো দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখে মুখে। ম্যাকাওয়ের অসংখ্য বলি রেখাময় মুখমণ্ডল যেন দুশ্চিন্তায় আরো বেশি কুঞ্চিত হতে লাগলো। ঘণ্টাখানেক সময় কেটে গেল। প্যারট নামের লোকটাকে তখন যেন একদম নিস্পন্দ মনে হচ্ছে। মৌনতা ভঙ্গ করে একটা লোকের উদ্দেশ্যে ম্যাকাও বলল, ইসার্ক, আরে ওর নাকের কাছে হাত দিয়ে দেখো না। দেখল লোকটা, তারপর ভয়ার্থভাবে বলল, সর্দার সর্দার, প্যারটের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে বটে। মৃগাঙ্ক নিজে ডাক্তার নয়, তবে লোকটার দেহ পরীক্ষা করে তারও যেন মনে হলো শ্বাস পড়ছে না, চোখের মনি স্থির, বুকের ধুকপুকানিও যেন থেমে গেছে। মাথার থেকে টুপি খুলে ম্যাকাও বলল, আমারও মনে হচ্ছিল প্যারট আর বাঁচবে লাই। ও সাপে কামড়ালে কাউকে কোনোভাবে বাঁচানো যায় লা লা। কথাটা শুনেই সঙ্গে সঙ্গে একজন লোক আতঙ্কিতভাবে বলে উঠল, তুমি কি মেডুসার পুজো বন্ধ হয়ে যাবে অলংকারের অভাবে? কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল ম্যাকাও। প্রবল দুশ্চিন্তাগ্রস্ত তার মুখ। তারপর সে ঘরের অন্যান্য আতঙ্কগ্রস্ত মুখগুলোর দিকে তাকিয়ে বলল, হে চলো, প্যারটের দেহটাকে সমুদ্রের পাড়ে রেখে আসা যাক কেনে, সমুদ্র ভাসিয়ে নিয়ে যা করতে হো। কিছুক্ষণের মধ্যেই ধরাধরি করে প্যারটের দেহটা ঘর থেকে বের করা হলো। ইতিমধ্যে গ্রামের নারী ও শিশুরাও ভিড় জমিয়েছিল ঘরের বাইরে। মৃতদেহটা দেখেই
যেন ফ্যাকাশে হয়ে গেল তাদের মুখ। তারপর সবাই যেন কেমন নিশ্চুপ হয়ে গেল। এক অখণ্ড নীরবতা নেমে এলো চারপাশে। প্যারটের মরদেহ নিয়ে ম্যাকওয়ের নেতৃত্বে গ্রামের পুরুষরা এগোলো সমুদ্রের দিকে, আর মৃগাঙ্ক ফিরে চলল তার কুঁড়ের দিকে। এখানে এসেই যে তাকে এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা সে ভাবেনি। সে ভাবতে লাগলো, লোকটা মৃত্যুর জন্য যদি মেডুসার পুজো বন্ধ হয়ে যায় তবে তার এখানে আসাটাই বন্ধ হয়ে যাবে। ঘরে ঢুকে সে ব্যাপারটা ভাবতে লাগলো। হঠাৎ একটা লোকের বক্তব্য তার মনে হলো। লোকটা বলছিল যে অলংকারের অভাবে দেবী মেডুসার পুজো বন্ধ হবে। তাহলে কি যে লোকটা মারা গেল সেই দেবীর অলংকার সংগ্রহ করত? অলংকার মানে কি সেই মুক্ত যার সন্ধান করতে এই দ্বীপে ছুটে এসেছে মৃগাঙ্ক? একটা ব্যাপার মৃগাঙ্ক ম্যাকাও আর তার সঙ্গীদের কথোপকথনে বুঝতে পেরেছে যে প্যারট নামের লোকটার মৃত্যুতে এরা যত না শোকাহত তার থেকে অনেক বেশি আতঙ্কিত লোকটার মৃত্যুতে দেবী মেডুসার পুজো বন্ধ হয়ে যাবার ভয়ে। আরো সময় এগিয়ে চলল। বেলা 10টা নাগাদ মৃগাঙ্কর আর ঘরে থাকতে ভালো লাগলো না। পরিস্থিতি বোঝার জন্য ঘর থেকে বেরোলো সে। বাইরে বেরিয়েই সে দেখতে পেল সর্দার ম্যাকাও আর তার সেই অনুচর সার্ক এগিয়ে আসছে ঘরের দিকে। তারা এসে মৃগাঙ্কর মুখোমুখি দাঁড়ালো। ম্যাকাও মৃগাঙ্কর উদ্দেশ্যে বলল, প্যারটকে সমুদ্রের পাড়ে রেখে আসা হয়েছে। ইতক্ষণে হয়তো সমুদ্রের জল ভাসিয়ে নিয়ে গেছে তার দেহ। আমরা মৃতর অন্তিম কাজ এইভাবেই সম্পন্ন করি বটে। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। তোমাদের আমার সমবেদনা জানাই। ব্যাপারটা দুর্ভাগ্যজনক তো বটেই। দেবীর পূজা যদি বন্ধ হয় তবে দুর্যোগ নেমে আসবে আমাদের উপর। তাছাড়া তুমি যার খুঁজে এসেছো দেবীর গলার সেই মুক্ত মালাটাও তোমার দেখা হবে ক্লায়। ম্যাকাওয়ের শেষ কথাটাতে চমকে উঠল মৃগাঙ্ক। সে জানলো কি করে যে সে এই মেডুসার মুক্ত সন্ধানে এসেছে? এ প্রশ্নের জবাব অবশ্য কয়েক মুহূর্তের মধ্যে মৃগাঙ্ক পেয়ে গেল। ম্যাকাও তার পোশাকের মধ্যে থেকে একটা ছেঁড়া দোমড়ানো কাগজের টুকরো বের করে এগিয়ে দিল মৃগাঙ্কর হাতে। নিক্সনের দেওয়া মুক্তমালা শোভিত মেডুসা সাজা সেই আরোয়াক রমণীর ফটোগ্রাফ যা ছিল তার ব্যাগের মধ্যেই। জিনিসটা খোয়া গেছিল তা সে বুঝতে পারেনি মৃগাঙ্ক। ছবিটা মৃগাঙ্কর হাতে দিয়ে ম্যাকাও বললেন, আমরা যে বাঁদরগুলোকে দিয়ে নারকেল পাড়াই তারা তোমার ঘরে ঢুকে এ ছবিও নিয়ে গেছিল। একটা বাঁদর চিবুচ্ছিল ওইটা। তার থেকে এটা একজন গতকাল সন্ধ্যাতে উদ্ধার করে আমাকে দেয়। আর কদিন পরেই দেবীর পুজো। আমার একটা সন্দেহ প্রথমেই হয়েছিল বটে যে হঠাৎ তুমি এ সময় উপস্থিত হলে কেনে। ছবিটা দেখার পর ব্যাপারটা স্পষ্ট হলো আমার কাছে। দেবী মেডুসার মুক্তমালার সন্ধানেই তুমি এখানে এসেছ। নইলে এ ছবি তোমার কাছে থাকবে কেনে? আমি ঠিক বলছি কি না? হ্যাঁ, বলো কেনে? ম্যাকাওয়ের কথা শুনে কি জবাব দেবে তা বুঝতে না পেরে মৃগাঙ্ক তাকিয়ে রইল ম্যাকাওয়ের দিকে। আপচা হাসি ফুটে উঠছে ম্যাকাওয়ের মুখে। ধরা পড়ে গেছে মৃগাঙ্ক। বেশ কয়েক মুহূর্তের নীরবতা। ম্যাকাও তারপর বলল, তোমাকে একটা কথা বলি। দেবীর পুজো বন্ধ হোক আমরা তা কিছুতেই চাই না। আর তুমিও নিশ্চয়ই ওই মুক্ত কোথায় পাওয়া যায় সেই রহস্য থেকে বঞ্চিত হতে চাও না, তাই না বটে? তুমি যদি চাও তবে সে সন্ধান তুমি পেতে পারো। কিভাবে? মেডুসা দেবীর পূজার প্রধান উপচার তার কণ্ঠ শোভিত ওই মুক্ত ছড়া। ওই মুক্ত মালায় সজ্জিত না করলে দেবীর পুজো হবে না। সমুদ্রের গভীরে এক গোপন জায়গাতে গিয়ে সে মুক্ত সংগ্রহ করি আমরা বটে।
তুমি যদি আমাদের সঙ্গে গিয়ে সেই মুক্ত আহরণে সহায়তা করো, তবে তোমার আমার দুজনেরই কাজ হয়। কেনে যাবে? যাবে আমাদের সঙ্গে? হ্যাঁ যাব। কখন যেতে হবে? ইখনই রওনা হতে হবে। আজ সূর্যোদয়ের পরই যাত্রা শুরু করার কথা ছিল আমাদের, কিন্তু ওই পেরোটের মৃত্যুটা সব গোলমাল করে দিল বটে। মুক্ত আহরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল তার। সেই কাজটা তোমাকেই করতে হবে বটে। ঠিক আছে, আমি রাজি। কিছুক্ষণের মধ্যেই ম্যাকাও আর তার অনুচর শার্কের সঙ্গে গ্রাম ছাড়ল মৃগাঙ্ক। নারকেল বন অতিক্রম করে সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হলো তিনজন। একটা বেশ বড় পালতোলা নৌকা ভাসছে সমুদ্রের জলে। সনে ছাওয়া কাঠের বেশ কয়েকটা ঘরও আছে নৌকাতে। মৃগাঙ্ক ওই নৌকা আগে দেখেনি। জল ভেঙে নৌকাটা ওঠার জন্য এগোতে এগোতেই সমুদ্র তটের একটা জায়গার দিকে তাকিয়ে ম্যাকাও বলল, দেখো, ওখানেই পেরোটের মৃতদেহটা রাখা হয়েছিল। এখন দেখছি না বটে, সমুদ্র ভাসিয়ে নিয়ে গেছে দেহটা। তোমরা লোকটাকে ঘরে আটক করেছিলে কেন? ওকে নিয়ে আজ আমাদের সমুদ্রে ভাসার কথা ছিল, কিন্তু ও বেটা রাজি হচ্ছিল না বটে। ভেবেছিলাম সারা রাত ওকে আটকে রাখলে হয়তো মত পরিবর্তন করবে। শেষ পর্যন্ত কিন্তু ও নিজেকে বাঁচাতে পারল না কেনে। দেবী মেডুসার মুক্ত সংগ্রহের কাজে রাজি না হওয়ায় হয়তো দেবী মেডুসার অভিশাপেই মৃত্যু হলো তার বটে। হ্যাঁ, মৃত্যু হলো তার। জল ভেঙে নৌকাতে উঠল মৃগাঙ্করা। নোঙর হিসেবে একটা ভারী পাথরখণ্ড মোটা কাছে দিয়ে জলে ফেলা ছিল। ম্যাকাও আর শার্ক মিলে সেটা ওপরে টেনে তুল। মৃগাঙ্কদের নৌকা ভেসে পড়ল সমুদ্রের জলে। মৃগাঙ্ক খেয়াল করলো তাদের নৌকাটার সঙ্গে নারকেল গাছের গুঁড়ির মধ্যে গর্ত করে তৈরি একটা ছোট কালো জাতীয় নৌকাও কাছি দিয়ে বাঁধা। সেটাও সমুদ্রের ঢেউয়ের দুলতে দুলতে এগিয়ে চলল বড় নৌকাটার সঙ্গে। দাঁড় বাইতে হচ্ছে না, শুধু হাল ধরে বসে আছে শার্ক, আর তার পাশে বসে আছে ম্যাকাও। মৃগাঙ্ক গিয়ে বসলো তাদের কিছুটা তফাতে একটা জায়গাতে। চারপাশে তাকিয়ে সে বোঝার চেষ্টা করতে লাগলো কোন দিকে যাচ্ছে। প্রথম অবস্থায় তার চোখে পড়তে লাগলো ছোট বড় নানা দ্বীপ, কিন্তু আস্তে আস্তে সেসব দ্বীপ হারিয়ে যেতে লাগলো তার চোখের আড়ালে। গভীর থেকে গভীর সমুদ্রে প্রবেশ করতে লাগলো নৌকা। মৃগাঙ্ক একবার ম্যাকাওকে জিজ্ঞেস করলো, আমরা কোন দিকে যাচ্ছি? দেবী মেডুসার ইচ্ছায় বাতাস আমাদের জিক দিকে নিয়ে যাচ্ছে, সেই দিকেই আমরা যাচ্ছি বটে। জবাব শুনে মৃগাঙ্ক বুঝতে পারল এ ব্যাপারে এখনই কিছু বলতে রাজি নয় এই আড়োয়া। সূর্য ঠিক মাথার উপর পৌঁছলো। এগিয়ে চলল নৌকা। খোলা জায়গাতে বাতাস থাকলেও সূর্যের তাপে গরম লাগতে শুরু করলো মৃগাঙ্কর। তাছাড়া সমুদ্রের জলে সূর্যরশ্মির প্রতিফলনও চোখে পীড়া দিচ্ছে। তার থেকে কিছু সময়ের জন্য মুক্ত হতে নৌকার ঘরগুলোর মধ্যে গিয়ে ঢুকলো মৃগাঙ্ক। ছোট কাঠের ঘরগুলোর মধ্যে কিছুই নেই, শুধু একটা ঘরের মধ্যে লম্বা একটা টেবিল আছে, সেটা আবার মেঝের সঙ্গে পেরেক দিয়ে আটকানো। টেবিলটা দেখে তার উপরেই শুয়ে পড়ল মৃগাঙ্ক। নৌকার দুলুনিতে অনিচ্ছাকৃতভাবেই ঘুম নেমে এলো তার চোখে। প্রচণ্ড ঝাঁকুনিতে যখন মৃগাঙ্কর ঘুম ভাঙল তখন প্রায় ঘন্টা তিনেক সময় কেটে গেছে। মৃগাঙ্ক তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। সামনে একটা বালির চর, সেখানেই নোঙর ফেলা হয়েছে, আর তার ঝাঁকুনিতেই ঘুম ভেঙে গেছে মৃগাঙ্ক। এ কোন জায়গা? এখানেই কি তবে মুক্ত পাওয়া যায়? মৃগাঙ্কর সঙ্গে চোখাচোখি হলো ম্যাকাওয়ের। তার মনের ভাব পাঠ করেই যেন ম্যাকাও বলে উঠল, এটাই সেই জায়গা যেখান থেকে মেডুসার মুক্ত সংগ্রহ করে নিয়ে যাব আমি। মৃগাঙ্ক আকাশের দিকে তাকিয়ে জায়গাটার অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো। শার্ক নামের লোকটা নৌকার পাটাতনের কাঠ সরালো। তার ভিতর থেকে এক এক করে বের করতে লাগলো ছুরি, দড়ি, এইসব।
মৃগাঙ্ক ভাবল এবার নিশ্চয়ই সমুদ্রের তলায় নেমে ঝিনুক তোলার প্রস্তুতি শুরু হবে। যে ঝিনুকে অত বড় মুক্তো থাকে সে ঝিনুকগুলোও নিশ্চয়ই বেশ বড়ই হবে। কিন্তু নৌকার খোল থেকে সব শেষে যে জিনিসটা টেনে বার করা হলো তা দেখে বেশ অবাক হলো মৃগাঙ্ক। একটা হারপুনের মতো অস্ত্র। মৃগাঙ্ক ম্যাকাওকে প্রশ্ন করলো, হারপুন দিয়ে কি হবে? জবাবে ম্যাকাও আঙুল তুলে দেখালো জলের দিকে। সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল মৃগাঙ্ক। ব্যাপারটা এতক্ষণ সে খেয়াল করেনি। বালির চড়া সংলগ্ন সমুদ্রে নৌকার আশপাশে পাক খাচ্ছে ক্যারিবিয়ান সাগরের বিখ্যাত গ্যালানো হাঙরের ঝাঁক। আকারে ছোট হলেও এই হাঙরের দাঁত অতি মারাত্মক, ধারালো আর তীক্ষ্ণ। এক কামড়ে এরা যে কোনো মানুষকে দু টুকরো করে ফেলতে পারে। এ সমুদ্রে নামা মানেই নির্ঘাত মৃত্যু। মৃগাঙ্ক চোখের বিস্ময়ের ভাব লক্ষ্য করে ম্যাকাও বলল, মুক্তো সংগ্রহ করার জন্য আগে আমাদের হাঙর মারতে হবে একটা। হ্যাঁ, এটাই রীতি। কিছুক্ষণের মধ্যেই হারপুনে দড়ি পড়ালো শার্ক। তারপর হাঙরগুলোকে দেখে হারপুন ছুড়ল নৌকার পাশে ঘেরা একটা হাঙরকে লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। হাঙর মারার নৈপুণ্যের জন্যই হয়তো লোকটার নাম শার্ক হবে। দড়ি টেনে হারপুন বিদ্ধ হাঙরটাকে নৌকায় তুলে ফেলল শার্ক। হাঙরের ফাঁক করার মুখের ভিতর জেগে আছে সার সার তীক্ষ্ণ বিভৎস দাঁতগুলো। কি ভয়ঙ্কর দাঁত! হাঙরটাকে নৌকায় তোলার পর শার্ক একটা বড় ছুরি দিয়ে হাঙরের মাথাটা কেটে রেখে দেহটা ছুঁড়ে ফেলল জলে। স্বজাতীয় মাংস ছিঁড়ে খাবার জন্যই মেতে উঠল অন্যান্য হাঙরগুলো। তাই দেখে মৃগাঙ্ক বলল, এখান থেকে মুক্তো কিভাবে সংগ্রহ করবে? কিভাবে জলে নামবে? মুক্তো সংগ্রহ করা হবে চাঁদ ওঠার পর। তখন সব কিছু একদম শান্ত হয়ে যাবে বটে। শার্ক নামের লোকটা হাঙরের কাটা মাথাটা নিয়ে এরপর তার কাজ শুরু করল। মৃগাঙ্ক দেখল লোকটা একটা ছুরি দিয়ে হাঙরের মারাত্মক দাঁতগুলো চোয়াল থেকে খুলে একটা পাত্রে রাখছে। সেগুলো দিয়ে কী হবে তা ঠিক বুঝতে পারল না মৃগাঙ্ক। সময় এগিয়ে চলল। বিকেল হয়ে গেল। তারপর এক সময় সমুদ্রের বুকে লাল আবির গুলে সূর্যদেব বিদায় নিতে বসলেন। ম্যাকাও মৃগাঙ্ককে বলল, এবার আপনি বিশ্রাম নিন। মুক্তো সংগ্রহ করার সময় আপনাকে ডাকবো কেন? হ্যাঁ? ঘরে ঢুকে টেবিলটার উপর বসল মৃগাঙ্ক। কিছুক্ষণ পর শার্ক একটা পাত্রে ডালের মতো কিছুটা তরল খাবার দিয়ে গেল। মৃগাঙ্ক পাত্রটা নিয়ে এক চুমুক দিল তাতে। দ্বিতীয় চুমুক যখন দিতে যাচ্ছে ঠিক তখনই যেন একটা প্রচণ্ড চপেটাঘাত হলো তার গালে। তার হাত থেকে ছিটকে পড়ল বাটিটা। ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো মৃগাঙ্ক। তারপরে দেখল ঘরের মেঝের খড়ের ওপরে ছটপট করছে একটা উডুক্কু মাছ। জল থেকে উড়ে খোলা জানলা দিয়ে ভিতর ঢুকে পড়ে সেটা আছড়ে পড়েছিল মৃগাঙ্কর গালে। মৃগাঙ্ক মাছটাকে তুলে নিয়ে আবার ফেলে দিল জলে। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে মৃগাঙ্কর। টেবিলটার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল সে। মৃগাঙ্কর যখন হুঁশ ফিরল তখন খোলা জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি পড়ল তার। চাঁদ উঠে গেছে অনেকক্ষণ, তবে মাঝে মাঝে তা ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। বেশ বাতাসও বইছে। মাঝে মাঝেই ঢেউয়ের আঘাতে নৌকাটা দুলছে। মৃগাঙ্কর মনে পড়ল ম্যাকাও বলেছিল চাঁদ উঠলে মুক্তো সংগ্রহ করবে তারা। কথাটা মনে হতেই তাড়াতাড়ি উঠে বসতে যাচ্ছিল মৃগাঙ্ক, কিন্তু পারল না। এরপরেই মৃগাঙ্ক বুঝতে পারল তার শরীরটা টেবিলের সঙ্গে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। কি হলো ব্যাপারটা? সে আধো অন্ধকার ঘরের চারপাশে তাকিয়ে ম্যাকাওকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা মশাল হাতে তার সঙ্গীকে নিয়ে ঘরে প্রবেশ করলো ম্যাকাও। তার সঙ্গী শার্কের হাতে ধরা থালার মতো একটা পাত্র। মৃগাঙ্ক তাকে দেখে বলে উঠল, আমাকে কে বেঁধেছে? কেন? তারপর ধীরে সুস্থে হাতের মশালটা কাঠের দেওয়ালের গায়ে এক জায়গাতে গুঁজে দিয়ে বলল, তোমার জ্ঞান ফিরে গেছে দেখছি বটে। খাবারটা তাহলে পুরোটা খাওনি তুমি? হ্যাঁ, যাই হোক, তাতে আমার কাজের
তেমন অসুবিধা হবে লাই। আমাকে বেঁধে রেখেছো কেন? তোমাকে তো বলেইছিলাম চাঁদ উঠলে মুক্ত সংগ্রহ করব আমরা। তার সঙ্গে আমাকে বেঁধে রাখার সম্পর্ক কি? তোমরা কি আমাকে সে ব্যাপারটা দেখতে দিতে চাও না? ম্যাকাও অদ্ভুত হেসে বলল, তুমি কত দূর থেকে ছুটে এসেছো মেডুসার মুক্ত কিভাবে কোথা থেকে সংগ্রহ করা হয় তা জানার জন্য বটে। সেটা কি তোমাকে আমি না জানিয়ে পারি? আর একটু পরেই তুমি জেনে যাবে পুরো ব্যাপারটাই বটে। অবশ্য ফিরে গিয়ে তুমি অন্যদের ব্যাপারটা সম্বন্ধে জানাতে পারবে কিনা তা আমার জানা নেই কেন। তার মানে? ম্যাকাও আর শার্ক কিছুটা এগিয়ে এলো মৃগাঙ্কর কাছে। তাদের দুজনের মুখেই কেমন যেন একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। ম্যাকাও হিস হিস করে বলে উঠল, ব্যাপারটা জানার জন্য খুব শখ ছিল তোমাদের বটে, যাতে কোটি কোটি ডলার কামাতে পারো তোমরা, তাই না? এবার তোমাকে জানাচ্ছি ব্যাপারটা। মুক্ত সত্যি সংগ্রহ করা হয় মানুষের পিঠ থেকে। তোমার পিঠ থেকেও আমি সংগ্রহ করব ওই মুক্ত বটে। দাঁতগুলো কি ধারালো দেখছ? এই দাঁতগুলো দেখছ? তোমার পেট চিরার সময় তোমার মালুমই হবে লাই বটে। এই বলে সে শার্কের হাতে ধরা প্লেটটা দেখালো। মৃগাঙ্ক দেখলো সেই প্লেট বা থালার ওপর সার্জিক্যাল নাইফের মতো সুন্দরভাবে সাজানো রয়েছে হাঙরের তীক্ষ্ণ বাঁকানো দাঁতগুলো, বড় থেকে ছোট নানা আকৃতির দাঁত। সেগুলো দেখার সঙ্গে সঙ্গেই মৃগাঙ্ক আতঙ্কে চিৎকার করে বলে উঠল, তোমরা কি পাগল হয়ে গেছো? মানুষের পেটে কখনো মুক্ত পাওয়া যায়? ম্যাকাও প্লেট থেকে বেশ বড় একটা দাঁত তুলে নিয়ে সেটাকে ঠিক যেভাবে ব্লেড ধরে তেমনভাবে ধরল ডান হাতের তর্জনী আর মধ্যমার ফাঁকে। ব্লেডের থেকে ধারালো হাঙরের বাঁকানো দাঁত সেটাকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে সে বলল, লা পাগল হইনি কো, ব্যাপারটা তুমি কোনো বুঝতে পারো লাই। কথাগুলো বলে টেবিলের দিকে পা বাড়ালো ম্যাকাও। আতঙ্কে হিম হয়ে আসছে মৃগাঙ্কর শরীর। সে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে টেবিলের নিচে একটা খচখচ শব্দ হলো। সেই অন্ধকার থেকে বেরিয়ে মৃগাঙ্কর টেবিল আর ম্যাকাওদের মাঝে আবির্ভূত হলো একজন। মৃগাঙ্কর দিকে পিছন ফিরে দাঁড়ালেও সে একজন আরোয়াক। তাকে দেখেই থমকে দাঁড়ালো ম্যাকাও। বিস্ময়ের ভাব ফুটে উঠল ম্যাকাও আর শার্কের মুখে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। শার্কের মুখে ফুটে উঠতে লাগলো আতঙ্কের ভাব। তার হাতে ধরা প্লেটটা কাঁপতে থাকলো। ম্যাকাও বলে উঠল, বিরাট, তুমি? আমারই তো এখানে আসার কথা ছিল, তাই চলে এলাম। মৃগাঙ্ক এবার বুঝতে পারল এ লোকটা সেই সাপে কাটা প্যারো। কিন্তু সে জবাবটা দেবার সঙ্গে সঙ্গেই শার্কের হাত থেকে প্লেটটা খসে পড়ল। আতঙ্কে সে ছুটলো জানলার দিকে। তারপর খোলা জানলা দিয়ে সোজা ঝাঁপ দিল সমুদ্রের জলে। আর কয়েক মুহূর্তের মধ্যেই মারণার্তনাদ ভেসে এলো সমুদ্রের বুক থেকে। যে হাঙরের দাঁতগুলো এতক্ষণ সাজিয়ে ধরে রেখেছিল সেই দাঁতগুলি এখন ছিঁড়ে খাচ্ছে তার দেহ। হতভাগ্য লোকটার আর্তনাদ নিয়ে গেল, কিন্তু সঙ্গীর আকস্মিক এই মৃত্যু তেমন বিচলিত করতে পারল না ম্যাকাওকে। বরং ঘটনাতে তার চোখে মুখে আরো হিংস্র ভাব ফুটে উঠল। ম্যাকাও প্যারেডের উদ্দেশ্যে বলে উঠল, ও শালা, তোমাকে পিতাত্তা ভেবে জলে ঝাঁপ দিলেও আমি কিন্তু
একদম ঝাঁপাবো না। তুমি আমাকে বোকা বানাতে পারবে লাই। ওই ইঞ্জেকশনটা নিবার ফলে তুমি সুস্থ হয়ে উঠেছ। তারপর আমরা যখন তোমাকে সমুদ্রের পাড়ে ফেলে গ্রামে গেছিলাম, তখন তুমি জ্ঞান ফিরে পেয়ে এই নৌকোটোতে উঠে লুকিয়েছিলে কেন? আমাকে আমার কাজ করতে দাও, লোকটার পেট চিরব আমি। মৃগাঙ্কর মনে হলো ম্যাকয়ের যুক্তিটা সত্যি। জ্ঞান ফিরে আসার পর লোকটা নিশ্চয়ই নৌকাতে এসে উঠেছিল। ম্যাকয়ের কথা শুনে প্যারট বলে লোকটা তার কাছে গিয়ে তেরছাভাবে দাঁড়িয়ে তার জামাটা প্রথমে অপর দিকে ধরল। ম্যাকয়ের কথা শুনে প্যারট বলে লোকটা তার কাছে গিয়ে তেরছাভাবে দাঁড়িয়ে তার জামাটা প্রথমে ওপর দিকে তুলে ধরল। লোকটার মুখ শরীর এবার দৃশ্যমান হলো মৃগাঙ্কর চোখে। প্যারট তার উন্মুক্ত পেটটা দেখিয়ে ম্যাকয়কে বলল, এখান থেকেই তো তোমার মুখ তুলিবার কথা ছিল, এখান থেকেই নাও। ওই লোকটার পেট ছিঁড়তে দিব না তোমাকে। বেশ কঠিন স্বরে কথাগুলো বলল প্যারট। কথাটা শুনেই দপ করে জ্বলে উঠল ম্যাকয়ের চোখ। সে বলে উঠল, এবার দুটো মুক্ত ছড়া পড়াবো দেবীকে। দুটাও নিব আর ওই বিদেশিটাও নিব। অনেক মুক্ত পাওয়া যাবে কেন, অনেক মুক্ত। এই বলে সে প্যারটের দিকে এগিয়ে গিয়ে 2 আঙুলের ফাঁকে ধরা হাঙরের দাঁতটা চালালো প্যারটের পেট লক্ষ্য করে। কিন্তু দাঁতটা প্যারটের পেট ছুঁয়ে গেলেও কোনো আঁচড় কাটতে পারল না। ম্যাকাওর চোখে ফুটে উঠল বিস্ময়ের ভাব, আর প্যারটের চোখে এক বিদ্রুপের হাসি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ম্যাকাও আবার সজোরে হাঙরের দাঁত চালালো প্যারটের পেট লক্ষ্য করে। কিন্তু ব্লেডের চেয়েও ভয়ঙ্কর দাঁত এবারও আঁচড় কাটল না তার পেটে। ম্যাকাওয়ের উদ্দেশ্যে এবার লোকটা বলল, আমার পিঠের দিকে না তাকিয়ে নিজের পিঠের দিকে তাকাও। ম্যাকাও তাকালো, আর মৃগাঙ্কও তাকালো ম্যাকাওয়ের পেটের দিকে। প্যারটের পেটে নয়, যেন নিজের পেটেই হাঙরের দাঁত চালিয়েছে ম্যাকাও। দুটো চেরা দাগ, রক্তের স্রোতের সঙ্গে ম্যাকাওয়ের নাড়ি ভুঁড়ি যেন বাইরে বেরিয়ে আসছে। ম্যাকাওয়ের শরীরটা কেঁপে উঠল থরথর করে। তার হাত থেকে খসে পড়ল হাঙরের দাঁতটা, আর তারপর ম্যাকাও ধপ করে মাটিতে পড়ে গেল। নৌকাটা প্রচন্ড দুলছে। হাঙরের দাঁতটা কুড়িয়ে নিয়ে প্যারট এগিয়ে গেল মৃগাঙ্কর দিকে। সে কি মৃগাঙ্কর পেট চিরবে নাকি? লোকটা এগিয়ে এসে হাঙরের দাঁতটা দিয়ে দড়ির বাঁধন কেটে তার হাত ধরে ঘরের বাইরে বের করে আনলো। বাইরে প্রচন্ড তুফান শুরু হয়েছে। মৃগাঙ্ককে নিয়ে লোকটা চড়ে বসলো ক্যানোটাতে। ক্যানো নিয়ে উত্তাল সমুদ্রে ভেসে পড়ার আগে হাঙরের দাঁত দিয়ে নৌকার নোঙরের কাঁচিটাও কেটে দিল। ঝড়ের গতিতে সমুদ্রের অন্যদিকে ভেসে গেল নৌকা, আর ক্যানোর দাঁড় বাইতে শুরু করলো লোকটা। উত্তাল সমুদ্রের মোচার খোলার মতো দুলতে লাগলো নৌকা। মৃগাঙ্ক যেন একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল। যখন তার হুঁশ ফিরল, ততক্ষণে তারা ঝঞ্ঝাপূর্ণ সমুদ্র অঞ্চল অতিক্রম করে এসেছে। কোন দিকে এসেছে, কত সময় কেটেছে তার খেয়াল নেই। চারপাশে এখন শান্ত সমুদ্র, চাঁদের আলো খেলা করছে জলে। শান্ত মনে কেন দাঁড় পাইছে প্যারট। মৃগাঙ্ক ধাতস্থ হতে আরো বেশ কিছুক্ষণ সময় নিল। হঠাৎ দূরে একটা আলোর বিন্দু দেখা গেল। সেটাকে দেখিয়ে প্যারট বলল, ওটা মাছ ধরার জাহাজ। এই নৌকা তোমাকে ওখানে পৌঁছে দেবে, তুমি বেঁচে গেলে। মৃগাঙ্ক এবার প্রশ্ন করল, তুমি আমাকে বাঁচালে কেন? তুমি আমাকে ইনজেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলে তাই। আর সবচেয়ে বড় কথা, মানুষের পেট ছিঁড়ে মুক্ত তৈরির এ প্রথা আমি বন্ধ করতে চেয়েছিলাম। বহু মানুষের মৃত্যু হয়েছে এতে, এজন্যই আমাদের জনজাতি নিশ্চিহ্ন হতে চলেছে। মানুষের পেট চিরে মুক্ত তৈরি মানে? এক প্রাচীন প্রথা আমাদের। দেবী মেডুসার গলায় তোমরা যে জিনিসগুলাকে দেখো, তা আসলে ঝিনুকের পেটের মুক্তা নয়। ওই হাঙরের দাঁত দিয়ে মানুষের পেট ছিঁড়ে
তার অন্ত্রের একটা অংশ কেটে বের করা হয়। তারপর সেটাকে বিশেষ পদ্ধতিতে খাড় দিয়ে মেজে আরো সাদা চকচকে করা হয়। তারপর তার ভিতর বাতাস পুড়ে ছোট ছোট বলের মতো বানানো হয়। হাতে না নিলে তুমি জিনিসটা দেখে আসলে বুঝতেই পারবে না যে সেটা আসল মুক্ত নয়। এই বাতাস পোড়া মানুষের তৈরি মুক্ত বেশি দিন থাকে না, পচে যায়। তাই আমরা একে সমুদ্রে বিসর্জন দিই। মজার ব্যাপার হলো, মেডুসা দেবীর উপাসনার জন্য তৈরি এ মুক্ত কিভাবে বানানো হয় তা লোকজনকে না বললেও আমরা যখন বলি যে এ মুক্ত মানুষের পেটে পাওয়া যায়, তখন সে কথা কিন্তু বাইরের পৃথিবীর লোক বিশ্বাস করে না। অথচ আমরা কৌশলে সত্যি কথাই বলি। এরপর দাঁড় বাইতে বাইতে আরোয়াক বলল, আমাদের গ্রামের সবার পেট থেকেই আগে একবার লাড়ি নেওয়া হয়েছে। আমারও লাড়ি নেওয়া হয়েছে। দ্বিতীয়বার নেবার পর আর কেউ বাঁচে না। আমার অন্ত্র না পেয়ে শেষে ওরা তোমার থেকে তা নেওয়ার চেষ্টা করছিল। মৃগাঙ্কর এবার মনে হলো গ্রামের সেই নারকেল বনের মধ্যে সারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আরোয়াকদের সবার পেটে যেন একটা করে কাটা দাগ ছিল। ব্যাপারটা সে বুঝেও ঠিক বুঝতে পারেনি। প্যারটের কথাগুলো শুনে বিস্ময়ে হতবাক হলো সে। ক্রমশ উজ্জ্বল হচ্ছে জেলে নৌকোর আলো। প্যারট এক সময় বলল, এবার আমি ফিরে যাই। সমুদ্র স্রোত পৌঁছে দেবে তোমাকে ওই জেলে নৌকো, কিন্তু তুমি আর কোনোদিন ও দ্বীপে যেও না। কিভাবে ফিরবে তুমি? কোথায় যাবে? চাঁদের আলোতে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল প্যারটের ঠোঁটে। সে জবাব দিল, দেখি সমুদ্র স্রোত কোথায় নিয়ে যায় আমাকে। এ কথা বলে লোকটা কেন ছেড়ে নেমে গেল জলে। চাঁদের আলোতে প্যারটের দেহটা ভাসতে ভাসতে হারিয়ে গেল ঢেউয়ের আড়ালে। মৃগাঙ্কর হঠাৎ মনে হলো, আচ্ছা, সাপের ফেনাস্তা সত্যি লোকটার উপর কাজ করেছিল তো, নাকি অন্য কিছু? নইলে হাঙরের দাঁতের আঘাত প্যারটের পেটকে স্পর্শ করলো না কেন? কেনই বা চিড়ে গেল ম্যাকাওর পেট? প্যারট জলের মধ্যে কোথায় হারিয়ে গেল? কিছুক্ষণের মধ্যেই জেলে নৌকা থেকে সার্চ লাইটের তীব্র আলো এসে পড়ল মৃগাঙ্কর ক্যানোতে। একটা চিৎকার শোনা গেল, কে তুমি? মৃগাঙ্ক জবাব দিল, এই, আমি আরোয়াক দ্বীপ থেকে আসছি, আমাকে তোমাদের নৌকায় তোলো। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত মহাশয় রচিত মেডুসার মুক্ত। বিভিন্ন চরিত্রে যারা তাদের কণ্ঠ দিয়েছে তারা হল গল্প পাঠে সৌভিক, নিক্সন সাহেব মনোহর মণ্ডল, প্যারট অভিক গুপ্ত, মৃগাঙ্ক শুভম, আরাওয়াক রমণী স্নেহা, লুইস ও সার্কের ভূমিকায় প্রিয়ম, সূত্রধর ও ম্যাকাওয়ের ভূমিকায় আমি তন্ময়। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।